রাফাল বনাম জেট-এনসি, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জেট-এনসি। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশ যুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জেট-এনসি হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনায় এসেছে জেট-এনসি যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জেট-এনসি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জেট-এনসি আসলে জেট-এনসি বি মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জেট-এনসি দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জেট-এনসি হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জেট-এনসি হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। যুদ্ধক্ষেত্রে একবার ইঞ্জিনের সমস্যা হলে পাইলটের জীবন বাজি। ওজন আর বহন ক্ষমতার দিক থেকেও রাফাল এগিয়ে। এর সর্বোচ্চ টেক অফ ওজন 24.5 টন, যেখানে জেট-এনসির সীমা প্রায় 19 টন। এর মানে রাফাল নিতে পারে বেশি জ্বালানি, উঠতে পারে অনেক দূরে, আর বহন করতে পারে আরো ভারী অস্ত্র ভান্ডার। দূরপাল্লার যুদ্ধে কে এগিয়ে? রাফালকে ধরা হয় লং রেঞ্জ যোদ্ধা, যে শত্রুকে অনেক দূর থেকেই ধ্বংস করতে পারে, আর জেট-এনসি কার্যকর মিড রেঞ্জ লড়াইয়ে। তবে জেট-এনসির হাতে আছে ভয়ঙ্কর অস্ত্র, PL-15 মিসাইল, যা চোখে দেখা যায় না এমন লক্ষ্যেও আঘাত হানতে পারে। এই মিসাইল নিজেই রাডার চালিয়ে লক্ষ্য খুঁজে নেয়, তাই রাফালের মতো প্রতিপক্ষকেও ভোগাতে পারে অনেক দূর থেকে। তবে ফরাসি রাফালকে আলাদা করেছে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা। এটি শুধু শত্রু রাডার এড়াতেই নয়, বরং তাদের যোগাযোগও জ্যাম করে দিতে পারে। বিশ্লেষকরা বলেন রাফালের স্পেকট্রা সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ প্রযুক্তি। রাফালে রয়েছে 14টি হার্ড পয়েন্ট, যেখানে ট্যাঙ্ক, মিসাইল, ক্রুজ অস্ত্র সব একসাথে বহনযোগ্য। জেট-এনসি যদিও প্রযুক্তিতে এগিয়ে আসছে, তবুও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় পিছিয়ে। রাফাল ইতোমধ্যে লিবিয়া, সিরিয়া ও আফ্রিকার যুদ্ধক্ষেত্রে পরিচিত। জেট-এনসি এখনো তুলনামূলক নতুন মুখ। আর দাম, এখানেই জেট-এনসির জয়। একটি রাফালের দাম যেখানে $80 থেকে $125 মিলিয়ন, সেখানে জেট-এনসি পাওয়া যায় $40 থেকে $60 মিলিয়ন। তাই যারা পশ্চিমা যুদ্ধ বিমান কিনতে পারেন না বা চান না, তাদের জন্য চীনা ফাইটার এখন এক প্রিয় বিকল্প। বিশ্লেষকদের ভাষায়, পরিষ্কার আকাশে দক্ষ কৌশলে রাফাল অজেয়, কিন্তু PL-15 হাতে জেট-এনসিও কম ভয়ঙ্কর নয়। শেষ পর্যন্ত রাফাল যেখানে রাজকীয় পরিপূর্ণতা, জেট-এনসি সেখানে দ্রুত উত্থানের প্রতীক। একদিকে ফরাসি নিখুঁত প্রকৌশল, অন্যদিকে চীনা সাহসী উদ্ভাবন। প্রশ্নটা তাই এখনো খোলা, যখন তারা মুখোমুখি হবে, আকাশে গর্জন তুলবে কে? রাফালের গর্ব নাকি জেট-এনসির গতি? একই আকাশে দুই যোদ্ধা, একটি ইউরোপের অহংকার, অন্যটি এশিয়ার উচ্চাকাঙ্ক্ষা। বিজয়ী হোক যেই হোক, আকাশে তখন শুধু শোনা যাবে একটাই শব্দ, গর্জন। বাংলাদেশে পাকিস্তানের JF-70 বিক্রির সম্ভাবনা, ভারত কেন ভয় পাচ্ছে?
বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ বিমান কিনতে চায়, তবে বুলগেরিয়ান মিলিটারির প্রতিবেদনে বলা হচ্ছে ভারত বাংলাদেশের কাছে পাকিস্তানি JF-17 বিক্রি ব্যাহত করার হুমকি দিচ্ছে। এই যুদ্ধ বিমানটির আঞ্চলিক শক্তি কিভাবে বদলে দিতে পারে? পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান এরই মধ্যে বিশ্ববাজারে সাফল্যের মুখ দেখেছে। নাইজেরিয়া, মিয়ানমার সহ আরও কয়েকটি দেশ এটি কিনেছে। ভারতের আশঙ্কা বাংলাদেশের কাছে বিক্রি করা হলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পাল্টে যেতে পারে। ভারত দক্ষিণ এশিয়ায় নিজের শক্তি ধরে রাখতে চায়। বাংলাদেশ যদি পাকিস্তানের কাছ থেকে JF-17 কেনে তাহলে ভারতের আধিপত্য ধাক্কা খাবে। দিল্লি মনে করে যে কোনো দেশ যদি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তোলে তবে তা ভারতের জন্য হবে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু কেন এই JF-17 এত গুরুত্বপূর্ণ? JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান, যা পাকিস্তান এবং চীনের যৌথ প্রকল্পে তৈরি। একেবারে আধুনিক, অত্যাধুনিক রাডার, উন্নত এভিওনিক্স আর একসাথে আক্রমণ ও প্রতিরক্ষার সক্ষমতা সবকিছু মিলিয়ে এটি একটি দুর্ধর্ষ বিমান। সবচেয়ে শক্তিশালী ব্যাপার হচ্ছে এর রাডার এবং পেলোড ক্ষমতা। এই বিমান শুধু আকাশে বাহিনীর ক্ষমতা বাড়ানোর জন্য নয়, এটি যুদ্ধক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। আর যদি বাংলাদেশ এই বিমান কেনে তাহলে তাদের বিমান বাহিনী আরও শক্তিশালী হবে, বিশেষত পাকিস্তান ও চীনের সাথে একটি কৌশলগত সম্পর্কের মাধ্যমে। এখানেই ভারত শঙ্কিত। ভারত কখনোই চায় না পাকিস্তান বা চীন বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশকে নিজেদের দিকে টেনে নিয়ে আসুক। এতে ভারতের নিজস্ব সামরিক আধিপত্য হুমকির মুখে পড়বে। আর যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তোলে তাহলে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে। চীন এবং পাকিস্তান দুই দেশ বর্তমানে এমন একটি সামরিক শক্তি গড়েছে যা দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। চীন পাকিস্তানকে সামরিক প্রযুক্তি স্থানান্তর এবং আধুনিক অস্ত্র সরবরাহ করে, যার মধ্যে রয়েছে সাবমেরিন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। সবকিছুই পাকিস্তানের শক্তি বৃদ্ধি করেছে। বুলগেরিয়ান মিলিটারির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এখন দুটি পক্ষের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। একদিকে ভারতের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক আর অন্যদিকে পাকিস্তান ও চীনের সঙ্গে শক্তিশালী সামরিক জোট গড়ে তোলার সুযোগ। বাংলাদেশ কি তার আকাশ বাহিনীকে আধুনিক করতে পাকিস্তান থেকে JF-17 কিনবে, নাকি ভারতের সঙ্গে তার ঐতিহ্যবাহী সম্পর্ক বজায় রাখবে? যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর কথা চলে তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে। কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় JF-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে। JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধবিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উঠতে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উঠতে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধ বিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে, রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান। আকাশ ছুঁয়ে নতুন শক্তির ঘোষণা। আকাশের বুক যেন হয়ে উঠল নতুন যুদ্ধক্ষেত্র। সেখানে যার উপস্থিতি, যার চোখ, যার প্রযুক্তি, সেই ভবিষ্যতের নিয়ন্ত্রণ। আর এবার সেই নিয়ন্ত্রণের খেলায় নিজের শক্তি দেখিয়ে দিল ইরান। 30 অগস্ট তেহরানে মহাকাশ গবেষণাগারে যখন উদ্ভাসিত হল কাউসার-1 নামের উন্নত প্রযুক্তির স্যাটেলাইট, তখন মনে হলো এ যেন আরেকবার ইরান নিজের অদম্য শক্তির পতাকা উড়িয়ে দিল মহাশূন্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে। তার কণ্ঠে ভেসে উঠছিল গর্বের সুর। ইরান শুধু স্যাটেলাইট বানাচ্ছে না, বানাচ্ছে আস্থা, বানাচ্ছে স্বপ্ন, বানাচ্ছে আগামী দিনের শক্তি। তিনি ঘোষণা দিলেন কয়েক মাসের মধ্যেই দেশীয়ভাবে নির্মিত দ্বিতীয় মডেল মহাশূন্যে ভেসে উঠবে। এক দুরন্ত দৃশ্য, যেখানে ক্ষণিকের নীরবতার পর আকাশ চিরে ঝলসে উঠবে নতুন প্রযুক্তির আলো। গত বছর রাশিয়ার সোয়ুজ লঞ্চার ব্যবহার করে কাউসার-1 এবং হোদদ উপগ্রহগুলো সফলভাবে কক্ষপথে স্থাপন করেছিল ইরান। 1 বছরের কম সময় আবার আপগ্রেড করা সংস্করণ নিয়ে হাজির তারা। এবার আর কেবল পরীক্ষামূলক নয়, এবার পূর্ণাঙ্গ শক্তির প্রদর্শনী। নতুন সংস্করণের ওজন 50 কিলোগ্রাম। সেটি উঠবে 500 কিলোমিটার উচ্চতায় সূর্য সমকালীন কক্ষপথে। আর সেখানে থেকে নজর রাখবে রিমোট সেন্সিং, কৃষির নিখুঁত মানচিত্র, ইন্টারনেট অফ থিংস, এমনকি কৌশলগত পর্যবেক্ষণে। ইরান আর শুধু ভূখণ্ড রক্ষার খেলোয়াড় নয়, সে এখন মহাশূন্যেরও প্রহরী। হাসান সালারিয়ে জানান, কাউসার হলো ইরানের বেসরকারি খাতের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট। এ যেন আরও এক বিপ্লব, কারণ মহাকাশ শিল্পে বেসরকারি অংশগ্রহণ সাধারণত সীমিত, কিন্তু ইরান সেখানে পথ খুলে দিল। এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে অমিদ ফাজা কোম্পানি। তাদের হাত ধরেই ইরান প্রমাণ করছে প্রযুক্তি কেবল সরকারের নয়, জনগণেরও শক্তি হতে পারে। দ্বিতীয় সংস্করণে যুক্ত হয়েছে উন্নত ইমেজিং, টেলিযোগাযোগ পেলোড, ডেটা ম্যানেজমেন্ট কোড আর নতুন অ্যালগোরিদম। সবই আগের মিশনের অভিজ্ঞতার আলোকে। এক কথায়, এটি শুধু একটি স্যাটেলাইট নয়, এটি হলো ইরানের প্রযুক্তিগত বিবর্তনের প্রতীক। ইরান স্পষ্ট জানিয়ে দিল তাদের লক্ষ্য শুধু একটি নয়, বরং ধারাবাহিক উৎক্ষেপণ। আগামী 10 বছরের রোডম্যাপ ও সপ্তম উন্নয়ন পরিকল্পনার অধীনে একাধিক উপগ্রহ মহাশূন্যে পাঠাবে তারা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ইতিমধ্যে বেসরকারি খাতকে উৎসাহিত করতে কাজ শুরু করেছে। শিগগিরই আরও দরপত্র ডাকা হবে, যাতে আরও কোম্পানি যুক্ত হতে পারে। ভাবুন তো, একসময় যাদের মহাশূন্যের দরজায় ঠেকানো হয়েছিল নিষেধাজ্ঞার দেয়াল দিয়ে, তারাই আজ মহাশূন্যে শক্তির পতাকা তুলছে। ইরান যেন বলছে দুনিয়াকে, যত বাধাই দাও, আমরা থামবো না। আকাশও আমাদের জন্য সীমানা নয়। মাটির নিচে ক্ষেপণাস্ত্র, আকাশে ড্রোন, আর এখন মহাশূন্যে স্যাটেলাইট। ইরান যেন শক্তির নতুন ত্রিমাত্রিক প্রতীক। এই দৃশ্য সিনেমার মতো, কিন্তু এটি বাস্তব। এবং সেই বাস্তবতায় ইরানি আজ মহাশূন্যে ঘোষণা দিচ্ছে তারা আর পিছিয়ে নেই, বরং এগিয়ে যাচ্ছে এমন পথে যেখানে প্রতিদ্বন্দ্বীরাও শঙ্কিত হয়ে তাকিয়ে থাকবে আকাশের দিকে। প্রথমবার পোল্যান্ডে রুশ ড্রোন হামলা, ইউরোপের আকাশে আগুনের সতর্কবার্তা। রাতের নীরবতা ভেঙে হঠাৎই গর্জন। পূর্ব পোল্যান্ডের লুবলিন অঞ্চলের ছোট্ট গ্রাম টোসনৌকা কেঁপে উঠল বিস্ফোরণে। প্রথমবারের মতো পোল্যান্ডের মাটিতে আঘাত হানল রাশিয়ার বিধ্বংসী শাহেদ ড্রোন। একাধিক বাড়ি ঘর ধ্বংস, ভেঙে পড়া দেয়ালের ধুলোয় ভরে গেল চারদিক। মানুষ দৌড়ে বেরিয়ে এলো রাস্তায়, অথচ কেউই বুঝে উঠতে পারল না এ যেন ইউক্রেনের যুদ্ধ এবার ছড়িয়ে পড়ল সরাসরি ন্যাটোভুক্ত দেশে। 19টি ড্রোন, আকাশ জুড়ে আতঙ্ক। পুলিশ সেনারা জানিয়েছে রাতভর অন্তত 19টি ড্রোন ঢুকে পড়ে তাদের আকাশ সীমায়। অবিলম্বে সতর্ক হয় ন্যাটো। আকাশে টহল শুরু করে F-35 যুদ্ধ বিমান। বসানো হয় আধুনিক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। বেশিরভাগ ড্রোন প্রতিহত করার দাবি করেছে পুলিশ সেনারা, কিন্তু কিছু ড্রোন ভেদ করেই ঢুকে পড়ে, আর তার ধ্বংসযজ্ঞের সাক্ষী হল টোসনৌকা। টাস্কের বিস্ফোরক মন্তব্য। হামলার পর সরব হলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।
তিনি বললেন, রাশিয়া মুক্ত বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্পষ্টতই এটি শুধু একটি ড্রোন হামলা নয়, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সরাসরি ন্যাটোভুক্ত একটি দেশে আগ্রাসন। পরিস্থিতি নিয়ে তিনি ইতিমধ্যেই ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে কথা বলেছেন। আভাস মিলেছে, ন্যাটোর 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পোল্যান্ডকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জোটের দেশগুলো। অস্বীকার, অজুহাত আর সীমান্ত বন্ধ। কিন্তু রাশিয়ার পাল্টা দাবি ভিন্ন। পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাসের প্রধান আন্দ্রে ওদেস একে পুরোপুরি অস্বীকার করেছেন। বলেছেন, ড্রোনগুলো যান্ত্রিক ত্রুটির কারণে সরে গিয়ে পোল্যান্ডে ঢুকে পড়েছে। তবে আরও বিস্ময়কর দাবি এলো বেলারুশ থেকে। তাদের ভাষায় সবটাই ছিল দুর্ঘটনা। কিন্তু সেই দাবির পরপরই পোল্যান্ড সীমান্ত বন্ধ করে দিল বেলারুশ ও লিথুয়ানিয়ার সঙ্গে। ইউরোপের কড়া প্রতিক্রিয়া। পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নির্কিয়া ঘোষণা করেছেন 48 ঘন্টার মধ্যে ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন ইউরোপীয় সংসদে দাঁড়িয়ে জানালেন, রাশিয়ার বিরুদ্ধে 19তম নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি চলছে। তিনি বললেন, রাশিয়া কূটনীতির পথ ছেড়ে আগ্রাসনের পথে হাঁটছে। পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন তার সর্বশেষ উদাহরণ। ইউক্রেনের সতর্কবার্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সরব। তিনি বললেন, পোল্যান্ডে হামলা চালিয়ে রাশিয়া পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখনই রাশিয়াকে দমন করার সময়। তার বক্তব্য স্পষ্ট করে দিল, ইউক্রেন আর একা নয়, এবার ন্যাটোর ভেতরে ঢুকেছে আগুন। ড্রোনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে ছোট্ট গ্রাম চোষ্নোকা, কিন্তু আসল কাঁপুনি এখন গোটা ইউরোপে। প্রথমবার রাশিয়ার ড্রোন সরাসরি ন্যাটোভুক্ত দেশে আঘাত হানল। এখন প্রশ্ন, এই আগুন কি সীমান্ত পেরিয়ে পুরো ইউরোপেই গ্রাস করবে, নাকি ন্যাটো প্রতিশোধের জবাবে ইতিহাসের নতুন অধ্যায় লিখবে? মার্কিন নেভি সিলের গোপন অভিযান। উত্তর কোরিয়ার উপকূলে হত্যা ও কৌশলগত লড়াই। যখন রাতের অন্ধকারে উত্তরের হিম শীতল বাতাস বয়ে যাচ্ছিল, তখন একটি গোপন অভিযান শুরু হয়। মার্কিন নেভি সিলের একটি শক্তিশালী দল 2টি ছোট সাবমেরিন করে উত্তর কোরিয়ার উপকূলে পৌঁছায়। তাদের লক্ষ্য ছিল এক ধরনের ইলেকট্রনিক গুপ্তচর যন্ত্র স্থাপন করা। আর ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা পুরো মিশনকে বদলে দেয়। এই অভিযান ছিল এক অত্যন্ত গোপন প্রক্রিয়া, যার অনুমোদন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে যখন ট্রাম্প কিম জং উনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনায় মগ্ন ছিলেন, ঠিক তখনই মার্কিন গোয়েন্দারা একটি কৌশলগত দুর্বলতা দূর করার সিদ্ধান্ত নেন। তারা জানতেন, উত্তর কোরিয়ার নেতার যোগাযোগ ব্যবস্থাকে পর্যবেক্ষণ করলে বৈঠকের আগে কিছু কৌশলগত সুবিধা পাওয়া যেতে পারে। কিন্তু তারা জানত না, এই অভিযান শুরু হলে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছাবে যা তাদের সবার জন্য মহামূল্যবান শিক্ষা হয়ে দাঁড়াবে। মিশন চলছিল দ্রুত, কিন্তু এক সাগর পাড়ি দিতে গিয়ে তারা ধাক্কা খায়। একটি মাছ ধরার নৌকা তাদের দিকে চলে আসে। প্রথমে তারা ভেবেছিল এটি কোনো সাধারণ মাছ ধরার নৌকা, কিন্তু মুহূর্তের মধ্যে নৌকার জেলেরা টর্চ লাইট দিয়ে আলোর ঝলকানির মাধ্যমে সংকেত পাঠাতে থাকে। মার্কিন সৈন্যরা তখনই সতর্ক হয়ে ওঠে, সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে গুলি চালিয়ে ফেলে। যতই সময় গড়াতে থাকে, অবশেষে তারা বুঝতে পারে যে ভুল সিদ্ধান্তে নৌকাটির সকল আরোহী নিহত হয়। এদের মধ্যে কেউই ছিল না যাদের উপর গুলি চালানোর অনুমতি ছিল। কিন্তু তাদের নিরস্ত্র অবস্থার পরও আমেরিকান সৈন্যরা এমন একটি সিদ্ধান্ত নেয় যা বিশ্বকে হতবাক করে দেয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে এই ঘটনা ছিল 2019 সালের শীতে, যখন মার্কিন উত্তর কোরিয়া সম্পর্ক শীর্ষ বৈঠকের মুখে দাঁড়িয়েছিল। দুই দেশের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা চলছিল। তবে এই গোপন অভিযানের ফলে সম্পর্ক আরও জটিল হয়ে পড়ে। ঘটনার পরপরই পেন্টাগনের অভ্যন্তরীণ পর্যালোচনা ছিল আশ্বস্ত করার মতো। তারা বলেছিল গুলি চালানো ছিল সামরিক বাহিনীর নিয়ম মেনে। কিন্তু যে প্রশ্নটি বারবার ফিরে আসে তা হলো, যখন গুলি চালানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, তখন কেন এমন ভয়ানক সিদ্ধান্ত নেওয়া হলো? এই ঘটনায় না শুধুমাত্র মার্কিন প্রশাসন, বরং বিশ্বের কাছে উত্তর কোরিয়ার শক্তি, ক্ষমতা ও প্রতিক্রিয়ার একটি দৃষ্টান্ত দাঁড়িয়ে যায়। এর পরপরই পিয়ংইয়ং এর শক্তি বেড়ে যায়, তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও দ্রুত গতিতে চলে। এই ঘটনা বিশ্বকে জানিয়ে দেয় যে উত্তর কোরিয়া এখন আর একটি সাধারণ রাষ্ট্র নয়, এটি এক শক্তিশালী শক্তির প্রতীক।
ট্রাম্প ও কিমের আলোচনার পরেও সম্পর্কের মধ্যে যে বিশ্বাসের অভাব সৃষ্টি হয়েছিল তা আর কখনো পূর্ণতা পায়নি। উত্তর কোরিয়া নিজের পথে চলে যায়, পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিয়ে গিয়ে আরও কঠিন পরিস্থিতি সৃষ্টি করে। এটি ছিল এক শক্তির লড়াই, এক গোপন মিশনের গল্প। উত্তর কোরিয়ার রক্ষাকারী শক্তি ও মার্কিন নেভি সিলের চ্যালেঞ্জের উত্তেজনা একে অপরের মোকাবিলা করতে করতে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করে।